ধর্ষকের ভয়টায় পায় না। আমার যদি খুব ভুল না হয়, বানতলা কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর রিয়াকশন ছিল ইট হ্যাপেন্স। তারপরে যদি ধর্ষক যারা পোটেনশিয়াল ধর্ষক তারা যদি ভয় পেয়ে থাকেন মুখ্যমন্ত্রীর মুখে ইট হ্যাপেন্স শুনে, তাহলে অন্য কথা। শুটিয়া, আমাদের শুটিয়া গ্রাম কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, সেখানে আমরা পরবর্তীকালে জানতে পেরেছিলাম বরুণ বিশ্বাসের প্রতিবাদী কাজকর্মের পরে যে মাসের পর মাস, একদিন দুদিন নয়, মাসের পর মাস একটি গ্রামে মেয়েরা নাকি গণধর্ষিতা হচ্ছেন এবং সেটা ট্র্যাডিশনের মতো হয়ে গেছিলো সেইখানে। এবং সেই সময় ভরা বামফ্রন্ট আমল, ভরা সিপিএম আমল, কতটুকু তৃণমূল কতটুকু কংগ্রেস বাকি দল প্রায় দেখাই যেত না। সেই সময় দাঁড়িয়ে শুটিয়ার মতো ঘটনা দিনের পর দিন ঘটেছিল, মাসের পর মাস ঘটেছিল। এবং যে ধর্ষণ সংস্কৃতির কথা সদরূপ বলছিলেন, আজকে একটু বলে দিন যে পশ্চিম মেদিনীপুরের সাংগঠনিক দায়িত্ব থেকে সুশান্ত ঘোষকে কোন অভিযোগের ভিত্তিতে আপনারা সাময়িক বা জানি না কতদিনের জন্য সরিয়েছেন? হ্যাঁ, আমি জাস্ট এক এক করে তিনটে কথার উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, সুশান্ত ঘোষকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরানো হয়নি। আপনি হয়তো জানেন না বা জেনেও না জানার ভান করছেন। ওনার স্ত্রী অত্যন্ত কঠিন অবস্থায় রয়েছেন, ক্যান্সার, বহুদিন ধরে ক্যান্সারের চিকিৎসা চলছে। স্ত্রীকে নিয়ে উনি চেন্নাইতে রয়েছেন এবং আমার টিভিতে বলা ঠিক না, হয়তো ওনার স্ত্রীও এখন এই অনুষ্ঠানটা দেখছেন, কিন্তু উনি সত্যি সত্যি এমন একটা শারীরিক সংকটে আছেন। সুতরাং আপনিও যদি ওই পরিস্থিতিতে থাকতেন, আপনাকে এই প্রশ্ন করতাম না যে আপনি কেন আপনার বাকি কাছ থেকে অব্যাহতি নিয়েছেন। এই গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, ও দুটো কথা বললো, আমি এক লাইনে বলে দিই। প্রথম কথা হচ্ছে, বানতলার ঘটনার প্রত্যেক অপরাধী এখন জেল খাটছে। যে ধর্ষণ সংস্কৃতি নিয়ে আমরা কথা বলছি, দেখুন তো এই উদাহরণটা ধর্ষণ সংস্কৃতি এন্ডোর্স করার বেটার উদাহরণ হচ্ছে কিনা। যে সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের ফলে তার দল তাকে এক্সপেল করলো, তৃণমূল কংগ্রেস মিছিল করলো, সেই ছবি আমার কাছে এখনো আছে। বাংলার রাম রহিম, ধর্ষক সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি যাকে বাড়ি থেকে অ্যারেস্ট করতে গেল, সে অ্যাবসকন্ডিং, পালিয়ে বেড়াচ্ছে বলে বাড়িতে খুঁজে না পেয়ে চলে এলো বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যা তৃণমূল গ্রেপ্তারি চেয়েছিল, সে তৃণমূলে জয়েন করে ট্রেড ইউনিয়নের নেতা হয়ে গেল, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকে ধর্মতলার মঞ্চে। এইটা ধর্ষণ সংস্কৃতিকে এন্ডোর্স করার বেটার উদাহরণ কিনা। দ্বিতীয়, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ভেতর বাপ্পাদিত্য বলে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তার নিজের সংগঠনের একজন কর্মীকে, একজন মহিলা কর্মীকে ইউনিয়ন রুমের ভেতর মদ খেয়ে মোলেস্ট করেছে। আমি ধর্ষণ বলবো না, কিন্তু মোলেস্ট আপনারা জানেন। তার সেই মহিলা কর্মী, তিনি অভিযোগ করেছিলেন তাকে মোলেস্ট করেছে। আপনি গ্রেপ্তার ছেড়ে দিন সেই বাপ্পাদিত্যকে, এবং তার একটা ভিডিও পরবর্তীকালে ভাইরাল হলো, খালি গায়ে মদ খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে জিলেলে করে নাচছে এবং তার মহিলা সহকর্মীকে সে নিজে মোলেস্ট করেছে। তাকে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের খেতাব দেওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুর নিচে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কর্মচারী সংসদের পক্ষ থেকে। আপনি শুটিয়ার কথা বললেন, আপনি নিশ্চিতভাবে বরুণ বিশ্বাসের খুব আপনজন ছিলেন, কিন্তু আমার ধারণা আপনার থেকে সামান্য বেশি আপন ছিলেন বরুণ বিশ্বাসের নিজের দিদি, যিনি কিনা কদিন আগে পর্যন্ত বললেন রাজ চক্রবর্তী পার্থভৌমিকরা যে মিথ্যে ইতিহাস দেখানোর চেষ্টা করছে বরুণ বিশ্বাসের খুনকে নিয়ে, সেটাকে ধিক্কার জানিয়ে বললেন যে আমার ভাই বরুণ বিশ্বাস ধর্ষণের প্রতিবাদ করেছিল শুটিয়ায় বলে ওকে খুন করেছিল তৃণমূল কংগ্রেসের লোকেরা। বরুণ বিশ্বাসের বাবা মা এবং তার দিদি কদিন আগেও বললেন। সুতরাং সিপিএম আমলে শুটিয়াতে দিনের পর দিন তৃণমূলের মদতে গণধর্ষণ হতো, সরকারের পুলিশ দিদি তো জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। খুনের অভিযোগের ক্ষেত্রে আজকের যে গণধর্ষণগুলো হয়েছিল গণধর্ষণ দিনের পর দিন শুটিয়া অঞ্চলে হয়েছিল, তো সেটা তৃণমূল করেছে। কোন তৃণমূল কোন তৃণমূল নেতাকে তোমরা গ্রেপ্তার করছো? আমরা ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করবেন। বরুণ বিশ্বাসের মৃত্যুর পরে বলো না, তোমরা শুটিয়াতে কাকে গ্রেপ্তার করেছো? মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারের কথা বলা ছিল। শুটিয়াতে কাকে গ্রেপ্তার করেছো? বরুণ বিশ্বাসের খুনিকে তো মমতা তোমরা কাকে গ্রেপ্তার করেছো? শুটিয়াতে যখন তোমাদের সরকার চলছে তখন গণধর্ষণ হয়েছে। আমি একবার মৌমিতার কাছে মৌমিতা চক্রবর্তীর কাছে যাবো। মৌমিতা চক্রবর্তী কে কোন ধর্ষণে কি ব্যবস্থা নিয়েছিল, কার আমলে খুন হয়েছিল, এর চুলচেরা বিশ্লেষণ চলছে। কিন্তু আমি এর আগে বাংলার আর কোনো মুখ্যমন্ত্রীর নাম মনে করতে পারছি না, কংগ্রেস সিপিএম অন্য যে কোনো আমল মিলিয়ে, যিনি ধর্ষণের দিন পুজো মণ্ডপের উদ্বোধনে গিয়ে ডান্ডিয়া নেচেছিলেন। 10 বছরের বালিকা ধর্ষিতা হয়ে খুন হয়ে যাওয়ার পর পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী বিকেলবেলা ডান্ডিয়া নাচছেন। আমার মনে হয়েছে এটা শ্মশানে উৎসব করার আহ্বান। খুব খারাপ ভুল মনে হয়েছে কি? এই ক্ষেত্রে বলতে গেলে প্রথমেই একটা কথা একটু মনে করা দরকার, হ্যাঁ বলি অনির্বাণদা, কি হয় কি দেখবে ইউপি, বিহার বা রাজস্থানের কিছু কিছু অংশতে এখনো অবধি যদি ছেলে সরকারি চাকরি করে তাহলে বিবাহের সময় যখন সম্বন্ধ করা হয় তার রেট উঠে যায় 50 লাখ টাকা অবধি। মানে ওই 30 লাখ 50 লাখ এগুলো কোনো ব্যাপারই নয়। আমাদের রাজ্যে এখন এমন অবস্থা হয়ে গেছে, ধর্ষিতা বা মৃতা বাচ্চা থেকে বয়স্ক আমাদের যেন সেই মানে দাম চলে যায়। যে আজকে অভয়ার বয়স ছিল 31 বছর,
সেই জন্য তার দামটা উনি বেশি তুলেছিলেন হয়তো 10 লাখ টাকা। আর এই বাচ্চাটি ছোট, চতুর্থ শ্রেণীতে পড়ে, ক্লাস 4 স্টুডেন্ট, তার এখন কত তিনি সেটেলমেন্ট করবেন সেটা উনিই জানেন। এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে উনি যথেষ্ট মানে ফেইল্ড একজন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফেলিয়ার, উনি পুলিশ মন্ত্রী হিসেবে ফেল, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে উনি এখনো অব্দি গদিতে বসে সে যারা ফার্নিচারের দোকান খুলেছেন, মানে গদি, চেয়ার, এগুলোর প্রতি ওনার ভালোবাসা অসীম, এবং এটা ভালোবাসা বলবো না ক্ষমতার লোভ বলবো আমি জানি না। সেই জায়গা থেকে উনি যদি দাঁড়িয়ে মণ্ডপে গিয়ে ডান্ডিয়া নাচেন, এটা কিছু অস্বাভাবিক না। শুধু তাই না অনির্বাণদা, একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের অভয়ার মৃত্যুর পর সেই ঘটনা, মানে হত্যা বলবো, মৃত্যু না, হত্যার পর অভিষেক ব্যানার্জি একটি কথা খুব ঘটা করে বলেছিলেন, সব নাকি এনকাউন্টার করে দেওয়া হোক, মেরে দেওয়া হোক, ফাঁসি দিয়ে দেওয়া হোক, করে দেওয়া হোক, টাঙিয়ে দেওয়া হোক, উল্টো করে বিশাল শাস্তি কথা ঘোষণা করেছিলেন। এখন তো মনে হচ্ছে এটা শুধুমাত্র অভয়ার দোষীদেরকে শাস্তির উদ্দেশ্যটা ছিল না, উদ্দেশ্যটা ছিল প্রমাণ লোপাটে, এবং এরা পেরে ফুরে ওঠে কিভাবে দোষগুলো করে সেগুলোকে ধামা চাপা দিয়ে সে শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা ব্যাপার হয়ে যায়। আর শুধু তাই না, আমি তোমার শোতে বসেই আমি আগের প্যানেলটাতে বলেছিলাম যে দ্রৌপদীর বস্ত্র হরণের কথা পশ্চিমবঙ্গে এই নিদর্শন প্রায় দেখা যায়, এবং আমি বিনীত গোয়েলকে শিশুপালের সাথেও বহুবার তুলনা করেছি যে এরকম শিশুপাল কাতারে কাতারে আমাদের সমাজে ছেয়ে আছে। আজকেই এটা দেখা গেছে। আজকে যদি মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচতে না গিয়ে তার যদি অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং থাকতো এবং পুলিশ যদি সেই অভিযোগটা টাইম মতো নিত, গতকালকে থেকে যখন মেয়েটি মিসিং ছিল, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। তখন সেই ঘটনা যদি না ঘটতো, তখন খবর একটু জানিয়ে রাখি মমিতা সকলের জন্য, সকলের জন্য একটা খবর জানানো খুব জরুরি। আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে খবরটা রয়েছে। অর্ণব মজুমদার আমাদের জানাচ্ছেন, পৃথিবীতে সব আন্দোলনই মিথ্যা হয় না বা একেবারে হতাশ করে দেওয়ার মতো করে ব্যর্থ হয় না। আরজি কর আন্দোলনও কিছু ছাপ তো রেখে গেছে। আরজি করের ছাপে আপাতত অন্তত একটা বিরাট বড় অবিচারের হাত থেকে কুলতলির এই নির্যাতিতা এবং নিহত বালিকার পরিবার বাঁচল। সন্ধেবেলায় ময়নাতদন্ত হচ্ছে না কুলতলির নিহত নাবালিকা। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। যদি বিস্তারিতভাবে জানাও। যেটা জানা যাচ্ছে যে আজকে কিছু ময়নাতদন্ত হবে না কুলতলির এই নাবালিকার, এবং যে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে প্রায় ঘন্টা দেড়েক ধরে কিন্তু খণ্ডযুদ্ধ চললো গোটা কাটাপুকুর মর্গ চত্বরে। যখন থেকে দেহ ঢুকলো তার পরবর্তী ক্ষেত্রে বিজেপি, সিপিএম এবং তৃণমূল যে বিরোধী দলগুলি রয়েছে তাদের সমর্থকেরা, নেতৃত্বরা এসে ঢোকবার চেষ্টা করে। সেই নিয়ে দফায় দফায় খণ্ডযুদ্ধ হয় পুলিশের সাথে। ডিসি পোর্ট সহ একাধিক উপস্থিত রয়েছেন। তবে আজকে কিন্তু সানসেট হয়ে গেছে তার জন্য, এবং দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের ময়নাতদন্ত সূর্যাস্তের পর হবে না, সেই নিয়মের কারণে যেমন হবে না, তার পাশাপাশি নাবালিকার পরিবারও কিন্তু ময়নাতদন্ত আজকে করাতে উচিত নয়, এবং আগামীকাল ময়নাতদন্ত হবে না সেটা কিন্তু পুলিশ সিদ্ধান্ত নেবে। এবং সেক্ষেত্রে যদি আগামীকাল না হয়, সোমবার সকালে। আমি অনির্বাণের কাছে শুধু একটা প্রশ্ন নিয়ে যাবো। অনেক ধন্যবাদ অর্ণব। অনির্বাণের কাছে একটা প্রশ্ন, অনির্বাণ 30 সেকেন্ডের প্রশ্নটা উত্তর দেওয়া যায়। অবশেষে রাজ্যের পুলিশ এবং স্বাস্থ্য প্রশাসন নিয়ম মেনে একটা ময়নাতদন্ত করতে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে নিশ্চিতভাবে, আমার আগে খবর তিনি পেয়েছেন, তাই কি ডান্ডিয়া নাচছিলেন? আমি কি ভুল করলাম? করেছেন, কারণ সন্ধ্যের পর ময়নাতদন্ত করা যাবেই না এরকম একটা নির্দেশিকা নয়, এরকমটাই নির্দেশিকা একদমই নয়। অনির্বাণ এরকমটাই নির্দেশিকা দেখান, এবং সেই নির্দেশিকা কেন মিথ্যা বলেন? গোয়েবলসের মতো বুঝতে পারি না, আপনি জানেন না তাই কেন গোয়েবলসের মতো মিথ্যা বলেন? আরে সুপ্রিম কোর্টের নির্দেশিকা কি জানি আমরা। আপনি আমাকে বার করে দেখাবেন? বার করে দেখাতে পারবেন যে করা যায় সন্ধ্যাবেলা? দেখাতে পারবেন না, গোটা ভারত জানে। বলে দিই, শুনেন না, ভারত জানে। আবার 30 সেকেন্ডটা শেষ করতে দিই, ও সেটাও দেবেন না। গোয়েবলস বলছেন আমাকে 30 সেকেন্ড আরো কিছু গোয়েবলস আমাকে, আচ্ছা প্লিজ আমি বলে দিচ্ছি 30 সেকেন্ড আরো কিছু মিথ্যা শুনবেন কি? হ্যাঁ প্লিজ। ইউনিয়ন হোম মিনিস্ট্রি বলে একটা মিনিস্ট্রি আছে, সুপ্রিম কোর্টের নয়। ডিরেক্টিভটা ইউনিয়ন হোম মিনিস্ট্রির, আপনাদের চ্যানেলেও আপনারা দেখিয়েছেন। আমার খুব ভুল না হলে 3 বা 4 নম্বর পয়েন্টে রয়েছে এই কোন টাইমে কোন ধরনের অপরাধের ক্ষেত্রে ময়নাতদন্ত কোন সময় করা যাবে। সন্ধ্যের পর জেনারেলি করা যাবে না, এক্সেপশনটা দেওয়া আছে। এক্সেপশনটা দেওয়া আছে, শুনেন। এক্সেপশন তৃণমূল কংগ্রেস যদি করে তাহলে করা যাবে, শুনেন না, এক্সেপশনটা সেখানে দেওয়া আছে। সন্ধ্যের পর খবরটা রাখেননি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র নির্দেশিকাটা জারি করেছিল সুপ্রিম কোর্টের নির্দেশের পর। আরে ইউনিয়ন হোম মিনিস্ট্রি, সুপ্রিম কোর্টের নির্দেশের পর যদি ল এন্ড অর্ডার সিচুয়েশন, এক্সেপশন হচ্ছে এক্সেপশনটা হচ্ছে ল এন্ড অর্ডার সিচুয়েশন যদি হাতের বাইরে এমন ভাবে যায় যে সেখানে দাঙ্গা হাঙ্গামা লেগে যাওয়ার আশঙ্কা আছে। তাই সেই দিন 9 তারিখ এরকম কোনো পরিস্থিতি হয়েছিল বলে মানে মুখ্যমন্ত্রী দাবি করেন। আমি অন্য একটা বিষয় বলছি, মৌমিতা যে কথাটা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 দিনের মধ্যে ফাঁসি চাইছিলেন, ওনার কি তারা ছিল প্রমাণ লোপাট করার জন্য কিনা। আমি আপনাদের একটা জিনিস দেখাই। আশিস পান্ডে বলে এক মহাপুরুষকে পরশুদিন গ্রেপ্তার করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতা।
এই হচ্ছে আরজি করের এই দুর্নীতি ইত্যাদিতে জড়িত থাকার জন্য। সেই ভদ্রলোক এই ঘটনার পরে একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছিলেন, তার স্ক্রিনশটটা থেকে পড়ছি, বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই, ফাঁসি চাই ফাঁসি চাই জবাব দাও সিবিআই। কে পোস্ট করেছিলেন? আরজি করের এই বেআইনি চক্র চালানোর অন্যতম মাথা আশিস পান্ডে। অর্থাৎ কারা বেশি তাড়াহুড়ো করে ফাঁসি চাইছিল, এই একটা দেখলেন। দ্বিতীয় কথা, ওনার একটা ভিডিও আমি এখন আপনাদেরকে দেখাতে পারি, আমার ফোনেই রয়েছে, কিন্তু যদি আপনাদের শুনে দেখানোর সুযোগ থাকে, যখন এই আরজি করের এই ঘটনা এবং এই মৃতদেহটি পাওয়ার পরে আমাদের হচ্ছে ছাত্র যুব আন্দোলনের কর্মীরা ঢোকার চেষ্টা করছেন, তখন এই ভদ্রলোক গেট আটকে তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে আমাদেরকে আটকাচ্ছে, বলছে যে একটা মর্মান্তিক ঘটনাকে নিয়ে রাজনীতি আমরা করতে দেব না। এই আশিস পান্ডে ভিডিও আছে আমার কাছে। অর্থাৎ এই দুটো কথা, এক, আরজি করের ঘটনাকে নিয়ে বিরোধীরা রাজনীতি করছে, এবং দুই, 7 দিনের মধ্যে ফাঁসি চাই। এই দুটো কথা যে বেশি বলবে বুঝবেন সে হচ্ছে আর একটা আশিস পান্ডে, সে হচ্ছে আর এক সন্দীপ ঘোষের ভাই। সুতরাং তাকে বেশি বেশি করে নজরে রাখতে হবে। আমি অগ্নিমিত্র পল এবং প্রতিমা মণ্ডলের একটা ছোট্ট কনভারসেশন আপনাদেরকে শোনাচ্ছি আজকে। এটা শুনলে সত্যি সত্যি প্রতিমা মণ্ডলের উপর আপনাদের রাগ হতে পারে না, তার কারণ তার নেত্রী যে এই মুহূর্তে ডান্ডিয়া নাচছেন আপনারা দেখে ফেলেছেন। কিন্তু সকালবেলা কি হচ্ছিল, যদি সকালবেলা এটা শুনতেন কি মনে হতো, বা দুপুরে যদি শুনতেন, একবার শুনুন।